নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন ডিডি কলকাতা ওয়ান বা দেশ দুনিয়া কলকাতা। আপনারা সকলেই জানেন যে রক্তে সিঁদুর ভরে নিয়ে নরেন্দ্র মোদী বাংলায় আসছেন। বৃহস্পতিবার থেকে তিনি খেলা শুরু করে দেবেন। এই খেলা এবং সিঁদুর দুটোকে মিলিয়ে যদি আমরা বলি সিঁদুর খেলা, তাহলে বিধানসভা নির্বাচনের সিঁদুর খেলা কিন্তু 29শে মে 2025 থেকেই বাংলায় শুরু হয়ে যাবে বলা চলে। নরেন্দ্র মোদী এই খেলার জন্য এমন একটা পিচ বা গ্রাউন্ড, হোম গ্রাউন্ড বেছে নিয়েছেন, যার থেকে ভালো জায়গা কিন্তু আর বিজেপির পক্ষে কিছু হয় না। গত বিধানসভা নির্বাচন 2021 এবং 26-এর দিকে তাকিয়ে যদি 24-এর ফলাফলকে আমরা বিশ্লেষণ করি, দুটোকে এক করি, তাহলে দেখতে পাবো বিজেপি সবচেয়ে ভালো জায়গায় যেখানে রয়েছে সেটা হচ্ছে উত্তর বাংলার এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এবং সংলগ্ন কোচবিহার। এই আলিপুরদুয়ার এবং কোচবিহারকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর আগমন বস্তুত 2026-এর ভোটের দামামা বাজিয়ে দেবে। আমরা কদিন আগেই দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর করলেন এবং সেই সফরে তিনি বেশ কিছু সরকারি স্কিম ঘোষণা করেছেন। কিন্তু মোদী আসছেন একেবারে বিকানিরের জনসভায় রক্তে মধ্যে শিরায় ধমনীতে রক্ত নয়, রক্তের বদলে সিঁদুর ভরে নিয়ে, অর্থাৎ অপারেশন সিঁদুরের যে সাফল্য সেটাকে হাতিয়ার করে, সেটাকে পুঁজি করে এবং অন্যান্য সমস্ত দলের প্রতিনিধিদের বিদেশে পাঠিয়ে নরেন্দ্র মোদী ল্যান্ড করছেন উত্তর বাংলার আলিপুরদুয়ারে দুপুরবেলায় ইলেকশনের ভোটের কাঠি ফেলতে। কেন তিনি এই জায়গাটাকে বেছে নিলেন এবং বেছে নেওয়ার ফলে তাহলে কি তার কোনো ফলাফলের এমন কিছু হবে? অর্থাৎ এই এলাকায় 7-7-14টি যে কেন্দ্র রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার, যেখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অধ্যুষিত এলাকা, সেখানে কি একেবারে হোয়াইট ওয়াশ করে দেবে তৃণমূলকে? আমরা সেই আলোচনায় আসব। সেই আলোচনায় আসার আগে একটা খুব প্রয়োজনীয় কথা বলি। আপনারা চ্যানেল অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনারা চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং পুশ বাটনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশন বাটনে, যাতে ভিডিওটি আসার সাথে সঙ্গে আপনারা সেটিকে দেখতে পান। নরেন্দ্র মোদী কেন বেছে নিলেন? কারণ 2024-এর লোকসভা নির্বাচনে রাজ্যের বিজেপির ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে বলা চলে 2019-এর তুলনা। মাত্র 12টি লোকসভা কেন্দ্রে তারা জিতেছে, কিন্তু তারা আলিপুর লোকসভা কেন্দ্রটি জিততে পেরেছেন এবং কোচবিহারকে হারলেও কান ঘেঁষে হেরেছেন তৃণমূলের জগদীশ বসু মিয়ার কাছে। ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে এই এলাকায় আলিপুরদুয়ারের 7টি বিধানসভা কেন্দ্রে সবকটিতে বিজেপির লিড ছিল। এমন একটি জায়গা আদিবাসী এবং জনজাতি, অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব মিলিয়ে তাদের ভোট শতাংশ বা জনসংখ্যার শতাংশ 65 থেকে 70% গিয়ে দাঁড়ায়। একই সাথে কোচবিহার জেলাতেও শিডিউল কাস্টের পরিমাণ বেশি, অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ভোটটাকে হাতিয়ার করে নরেন্দ্র মোদী তার ধমনীর মধ্যে সিঁদুর ভরে নিয়ে প্রচারে আসছেন, যাতে তিনি উত্তরবঙ্গটাকে কবজা করতে পারেন। এই নিয়ে আলিপুরদুয়ার কোচবিহারের প্রচণ্ড উৎসাহ, ফ্লেক্স চলে এসছে রাজ্য দপ্তর থেকে। নরেন্দ্র মোদীর আমরা আগে দেখেছি বিকানিরের সভায়, বিহারের সভায় একেবারে সেনার পোশাকে নরেন্দ্র মোদী তিনি সজ্জিত। পাকিস্তানকে ঘুষকে মারা, কি মারা নাহি মারা এর বিতর্ক অবসান ঘটবে না। রাহুল গান্ধীরও নানা রকম প্রশ্ন তুলেছে। নরেন্দ্র মোদীর যে বিশ্বগুরু ভাবমূর্তিতে ধাক্কা লেগেছে সেটাকে মেরামত করার জন্য তিনি কানি মাঝি, শশী থারুর, অভিষেক ব্যানার্জি, যাকে কিছুদিন আগেও জেলে পাঠানোর জন্য তৃণমূলের নেতারা তৎপর ছিল, তাদেরকে নিয়ে সারা পৃথিবী জুড়ে প্রচারে যাওয়া হয়েছে। সালমান খুরশিদ কংগ্রেসে নেওয়া হয়েছে। কিন্তু ভোট মোডে এমনভাবে বিজেপি দলটা থাকে, বিশেষ করে নরেন্দ্র মোদী তার একটাই মূল কাজ, অলওয়েজ 24/7 365 ডেজ তিনি ভোটের জন্য প্রস্তুত। নরেন্দ্র মোদী
ভোটের দামামা বাজিয়ে দিচ্ছে। আমরা এবার একটু বিশ্লেষণে যাব যে লাস্ট লোকসভা ইলেকশনের যে ফলাফল ছিল, আমরা যারা সাংবাদিক এবং সাংবাদিকতা দীর্ঘদিন ধরে করেছি, শুধু ইউটিউব ভিত্তিক সাংবাদিকতা নয়, প্রিন্ট মিডিয়া, পরে ইলেকট্রনিক্স মিডিয়াতেও যারা আছেন, তারা অ্যাকচুয়ালি গ্রাউন্ড রিয়েলিটিটা কি, ভোটের ফলাফল কোন দিকে কিভাবে সুইং করছে, অতীতে করেছে, মানুষের মুড কিভাবে সুইং করছে, সেইটার দিকে নজর রেখে আমরা কিছুটা বলার চেষ্টা করতে পারি বা বিশ্লেষণ করি যে কি দাঁড়াবে। তাতে আলিপুরদুয়ার যে লোকসভা কেন্দ্র, তাতে তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, নাগরাকাটা সবকটি বিধানসভা কেন্দ্রে আমাদের মনোজ টিগ্গার লিড ছিল। মনোজ টিগ্গা মাথায় রাখতে হবে, 2016 যখন মাত্র 3 জন এমএলএ যেতেন বিজেপির, একজন ছিলেন দিলীপ ঘোষ আর একজন মনোজ টিগ্গা। তিনি আরএসএস এর খাস লোক, দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, বিজেপির আরএসএস এর বাড়ি বাড়ি প্রচার করছেন, প্রচারক থেকে তিনি একেবারে সোজা সংসদে গিয়ে পৌঁছেছেন। অন্যদিক থেকে কোচবিহারে নিশীথ প্রামাণিক, যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, জগদীশ বসিনিয়ার কাছে হেরে গেলেও কোচবিহার লোকসভা কেন্দ্র বিধানসভা ভিত্তিক ফলাফলে, যেখানে বিজেপি 5টিতে এগিয়েছিল, তৃণমূল 2টি, সেখানে লোকসভা থেকে একটু হেরফের হয়েছে, বিজেপি 4টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে, তৃণমূল 3টি বিধানসভা কেন্দ্রে। মাথাভাঙায় বিজেপি এগিয়ে, কোচবিহার নর্থে বিজেপি এগিয়ে, কোচবিহার দক্ষিণে বিজেপি এগিয়ে, সিতাইতে তৃণমূল, দিনহাটা, উদয়নগুহ দিনহাটাতে তৃণমূল, আর নাটাবাড়িতে মাত্র 2000 ভোটে বিজেপি। তবু সামগ্রিকভাবে বলা চলে যে এই দুটো জেলার, যে এই দুটো লোকসভা কেন্দ্র, আমি লোকসভা কেন্দ্র এই কারণে বলছি, জেলা ধরলে হিসেবের গন্ডগোল হয়ে যায় বোঝানোর ক্ষেত্রে, যে 14টা বিধানসভা কেন্দ্র যার সিংহভাগ ছিল বিজেপির দখলে 2021, তারা যে 77টি পেয়েছিল তার সিংহভাগ ছিল এই দুটো জেলা থেকে দখল করা আসন। সেইটা আমাদের মাথায় রাখতে হবে সাংঘাতিকভাবে। সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী আমরা এমন একটা আসন বেঁচেছে, আমরা দেখেছি যে কিভাবে আসন বাঁচা খেলা হয়। যখন ভারত ধরুন ঘূর্ণি পিচ তৈরি করলো ইডেনের, 3 দিনের মধ্যে ক্রিকেট ম্যাচ শেষ হয়ে গেল, কারণ স্পিন বোলিংটা ভালো। ঠিক নরেন্দ্র মোদী এমন একটা কেন্দ্র তাকে বেছে দেওয়া হয়েছে, যে কেন্দ্রের ফলাফল খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা 2026-এ নেই, বিজেপি নেতৃত্ব ভাবছে। উল্টো দিক থেকে আমরা কি দেখেছি যে 2024-এর লোকসভা কেন্দ্রে আলিপুরদুয়ার থেকে জিতেছে ঠিকই মনোজ টিগ্গা, কিন্তু পঞ্চায়েতের ভোট তারা কিছু করতে পারেনি। হতে পারে পঞ্চায়েত লুটে ফুটে তৃণমূল নিয়েছে, তৃণমূল একতরফা ভোট করানো এবং প্রশাসনকে কেন্দ্র করে ভোট করানোর যে পদ্ধতি গ্রহণ করেছে, সেটা বাম আমলের এত বাড়াবাড়ি কেউ কখনো দেখেনি। তবু যদি ভোটের হিসেব দেখা যায়, মনোজ টিগ্গা পেয়েছিলেন 6,95,000 ভোট, প্রকাশ বড়াই তৃণমূলে পেয়েছিলেন 6,17,000, আর আরএসপির মিলিয়ে ওরাও পেয়েছিলেন 39,000 ভোট। কিন্তু মুশকিল হচ্ছে বিজেপি তাদের এমএলএদের ধরে রাখতে পারেনি। যেরকম আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলাল, তিনি বিজেপির হয়ে 2021-এ জিতেছিলেন, কিন্তু এখন তৃণমূলের বিধায়ক বলে দাবি করেন। দাবি সত্যটা এই কারণেই, তৃণমূল আমলে দল বদল করলে কোনো বিধায়কের পদ যায় না, এটা সবাই জেনে গেছে। ভারতে বোধহয় আর কোনো রাজ্যে এই অবস্থা নেই। কিন্তু মাদারিহাট কেন্দ্রে যেহেতু মনোজ টিগ্গা তিনি জিতেছিলেন এবং তাকে পদত্যাগ করতে হয়েছে বিধানসভা থেকে, পরে যখন মাদারিহাটে ইলেকশন হলো, যে মনোজ টিগ্গা 54% ভোট পেয়েছিলেন এমএলএ হিসেবে, সেই ক্ষেত্রে আমরা দেখলাম রাহুল লোহারের ভোট মাত্র 34% নামলো, আর তৃণমূলের জয়প্রকাশ টোপনো সে 54% ভোট পেয়ে উপনির্বাচনে জিতল। অর্থাৎ পিচ কিন্তু নরেন্দ্র মোদীর পক্ষে সাজিয়ে দেওয়া হলেও বল যে কোন দিকে টার্ন নেবে এখনই বলা কিন্তু খুব মুশকিল। এর একটা প্রধান কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে দুর্নীতি, চাকরি দুর্নীতি, মূলত শিক্ষকরা পথে বসে আছে। আলিপুরদুয়ারে এবং কোচবিহার, আলিপুরদুয়ার মিলিয়ে যদি আমরা দেখি নরেন্দ্র মোদীর এই প্রচার হবে, সেই ক্ষেত্রে 60-70টি যে চা বাগান এলাকা রয়েছে, তার মধ্যে বেশ কিছু চা বাগান বন্ধ, যেখানে সরকারি সাহায্য দেওয়া হয়। কিন্তু ভোট যখন হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার ভাতা, নানা রকম প্রকল্প, মহিলাদের ভোট,
এবং সরকারি বিভিন্ন অনুদান, এইটা একটা বড় পরিমাণে কাজ করে। নরেন্দ্র মোদীর এই আগমন, এই যুদ্ধ বার্তা, এই রক্তের বদলে যে সিঁদুর প্রবাহ হচ্ছে শিরাতে, সেটা শেষ পর্যন্ত কতটা কাজ করবে সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু সকলেরই রয়েছে। তৃণমূলের ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস, তাদের এত দুর্নীতি থাকা সত্ত্বেও তৃণমূলের সামগ্রিকভাবে ভোট কিন্তু এই দুটো এলাকায় 2021 থেকে 2024 খুব বেশি ইরোশন তো হয়নি, বরঞ্চ গেন করেছে। উল্টো দিক থেকে বিজেপি তাদের যে ভোট গেন করেছিল সেই ক্ষেত্রে কিছুটা হারিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আলিপুরদুয়ার কেন্দ্রে জন বার্লা, তাকে টিকিট দেওয়া হয়নি, খ্রিস্টান আদিবাসী, এবং জন বার্লা ওই অঞ্চলের চা বাগান এলাকায় শ্রমিকদের মধ্যে জনপ্রিয়, তিনি তৃণমূলে জয়েন করেছে এবং তার জয়েন করার সাথে সাথে তৃণমূলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে জন বার্লার অনেকটাই নেতৃত্বে এনে আনা হবে আগামী 26-এর ভোটের আগে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করতে খুব দক্ষ। আমরা অতীতে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করেছেন, অমিত মিত্র ধুতি খুলে দিয়েছেন, যে রেজ্জাক মোল্লা বলেছিল কালীঘাটের ময়না সত্যি কথা কয় না, তাকে মন্ত্রী করা হয়েছে। অমিত মিত্র ধুতি খুলে দেওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্যসভার সাংসদ। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে স্থায়ীভাবে গালাগাল করেছেন বলেই বা তৃণমূলকে সমালোচনা করেছেন বলেই তাকে কাজে লাগানো হবে না ভোটে বা অন্যান্য ব্যাপারে, তৃণমূল পার্টিটা কিন্তু এই রকম নয়। তৃণমূল পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোর জনভিত্তি নিচ অব্দি নিয়ে গিয়ে কিছুটা প্রচার চালানো এবং তার সাথে অন্যান্য স্কিম, এর ভিত্তিতে লড়ছে। আমি শুধু একটা সামান্য কতগুলো ব্যাপার উল্লেখ করব। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী যাবেন এটা খবর ছিল তার কাছে, তার আগে 3 দিনের যে উত্তরবঙ্গ সফর করলেন, উত্তরকন্যাতে বৈঠক করলেন, তারপর তিনি ফেসবুকে একটা বিস্তারিতভাবে কি কি ডেভেলপমেন্ট কাজ করেছেন তার একটা তালিকা দিয়েছেন। আমি তার সংক্ষিপ্ত তালিকা কিছু পড়ছি। যেরকম আলিপুরদুয়ার পৌরসভা 3টে বক্স ক্যালভার্ট সহ বক্স ফিডার রোডের মানোন্নয়ন 9 কোটি 31 লক্ষ টাকা। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড 8 কোটি 99 লক্ষ টাকা। ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগান এলাকায় পানীয় প্রকল্প 7 কোটি 17 লক্ষ টাকা। আলিপুরদুয়ার পৌরসভায় আলিপুরদুয়ার শহরে 12টি রাস্তার মানোন্নয়ন 7 কোটি টাকা। কুমারগ্রাম ব্লকের জয়ন্তী ধাওয়াল রাস্তায় 2টো বক্স ক্যালভার্ট নির্মাণ 3 কোটি 15 লক্ষ টাকা। কালচিনি ব্লকের হ্যামিল্টন গ্রামীণ হাটশেড নির্মাণ 2 কোটি 66 লক্ষ টাকা। মাদারিহাট বীরপাড়া ব্লকে মনসুখ নদীর ওপর জয়েস সেতু নির্মাণ 2 কোটি 2 লক্ষ টাকা। এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুলে পরিকাঠামো উন্নয়ন, ওল্ড এজ হোম, সৌরশক্তি চালিত পানীয় জল সরবরাহ সহ অন্যান্য প্রকল্প। শিলিগুড়ি মহকুমায় 20টি প্রকল্পের উদ্বোধন, যার অর্থমূল্য 47 কোটি 30 লক্ষ টাকা, ইত্যাদি ইত্যাদি আরো আছে। তো এই প্রকল্পগুলোতে এমনি সরকার করবে, এই প্রকল্পগুলো পুরসভার করার কথা, পঞ্চায়েতের করার কথা, স্বাস্থ্য দপ্তরের করার কথা। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন প্রত্যেকটা এই উন্নয়ন এবং তার খাতিয়ান দিতে হচ্ছে? কারণ নির্বাচনটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী, যে যাই বলুক না কেন। এবং সেই ক্ষেত্রে বিজেপির যিনি এই মুহূর্তে একেবারে মিসাইলের মতো সবসময় হিন্দু ভোট পোলারাইজ করার খেলায় রয়েছেন, একদা মমতা বন্দ্যোপাধ্যায় ডান হাত এবং কংগ্রেসকে ভেঙে ভেঙে দুর্বল করার ব্যাপারে কাণ্ডারি মালদা মুর্শিদাবাদের শুভেন্দু অধিকারী, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়াতে চড়াতে শেষ পর্যন্ত এতদূর নিয়ে গেছিলেন যে আজ বাদ কাল মনে হচ্ছে জেলই হবে। কিন্তু নরেন্দ্র মোদী যে জাপান সফর করছেন, যার সঞ্জয় ঝা জনতা দল ইউনাইটেডের যার দলের নেতৃত্ব দিচ্ছেন, জাপান, কোরিয়া, সেই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি এই অপারেশন সিঁদুর নিয়ে তিনি প্রচার করতে এবং পাকিস্তানের বিরুদ্ধে। অর্থাৎ এই ক্ষেত্রে একটা অদ্ভুত কিন্তু খেলা চলছে এবং তৃণমূল নেতৃত্বকে গুরুত্ব দিতে হচ্ছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যাই বলুন না কেন, তৃণমূল নেতৃত্ব এইটা এস্টাবলিশ করতে পারবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানেই ওই দলের 80% মমতা বন্দ্যোপাধ্যায়, আর 18% হচ্ছে
অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর বাকি 2% সে ববি হাকিম থেকে শুরু করে আপনি যার যার কিছু নাম পরপর বসিয়ে যেতে পারেন, তাদের কোনো গুরুত্ব নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি যেটুকুনি কাজ করছেন, তার সাথে তার যে সোশ্যাল স্কিম, তার যে সাহায্য হচ্ছে সেইটা, এবং বিজেপির কাকে কাকে ভাঙিয়ে আনা যাচ্ছে, তার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ভোটটা কিভাবে তিনি ম্যানিপুলেট করতে পারছেন, জন বার্লার মতো লোককে এনে তিনি সেইভাবে একটা ডিফেন্স সাজিয়ে ভোটে লড়ছেন। অন্যদিক থেকে নরেন্দ্র মোদী, তিনি একেবারে অপারেশন সিঁদুরের ক্রেডিট নেবে বলেন ঝাঁপিয়ে পড়েছেন। তিনি তার সেইভাবে ফ্লেক্স দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে শহর, সেইভাবে টোটাল প্রচারের আন্দোলনের অভিমুখ তৈরি করা হয়েছে। আমি বিজেপি লিডারশিপের সাথে প্রাথমিকভাবে যে কথা বলে বুঝতে পেরেছি, তারা বলেছেন আমাকে, দেখুন বিহারে সরকারি প্রকল্পের উন্নয়ন ছিল, কিন্তু মূলত ভোটের প্রচারই হয়েছে। স্বাভাবিকভাবে এখানে সরকারি কাজ থাকলেও মূলত ভোটের প্রচার হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে সিঁদুর খেলা কিন্তু শুরু হয়ে গেল। খেলা শব্দটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন খেলা হবে, আর সিঁদুর ব্যাপারটা তো নরেন্দ্র মোদীর একেবারে পেটেন্ট অধিকার, আপনারা জানেন। এই দুই নিয়ে সিঁদুর খেলা পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল, সিঁদুর খেলা। এরপরে এই সিঁদুর খেলা শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ আমরা দেখতে পারবো। কিন্তু আমরা তাকিয়ে থাকবো নরেন্দ্র মোদীর এই প্রথম জনসভার দিকে, তিনি কি বার্তা দেন, কিভাবে বার্তা দেন, এবং সেই বার্তার আদৌ কোনো ফসল তুলতে পারে কিনা। তবে এটুখানি আজকে আমাদের সামগ্রিক পরিসংখ্যান থেকে পরিষ্কার বলে দেওয়া যায় যে গত বিধানসভা ইলেকশনের পরবর্তীকালের যে ফলাফলের বিশ্লেষণ, সেই বিশ্লেষণ থেকে আবারও বলছি যে দুটো লোকসভা কেন্দ্র মাথাভাঙা, এই আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেই ক্ষেত্রে মাথাভাঙাতে বিজেপি এগিয়েছিল, কোচবিহারে বিজেপি এগিয়েছিল। কোচবিহার উত্তর এবং দক্ষিণ দুটোতেই, শীতলকুচিতে তৃণমূল, শীতলকুচি মাথায় রাখতে হবে 2021-এর ওই শীতলকুচিতে কিন্তু গুলি চলে সেন্ট্রাল ফোর্সের, এবং তারপর ইলেকশনে হেরফের হয়। আর দিনহাটায় তো উদয়নগড় একেবারে নিজস্ব জায়গা। আবার নাটাবাড়িতে কিন্তু তৃণমূল কিছুটা বেকায়দায় পড়েছিল, বিজেপিকে মেকআপ করেছিল। সামনে রয়েছে উপনির্বাচনের ফলাফল, অর্থাৎ আদিবাসী এবং উপজাতি, এই দুটোকে কি বার্তা দেয় নরেন্দ্র মোদী। কারণ এই আদিবাসী এবং উপজাতিদের জঙ্গল নিয়ে নেওয়া হচ্ছে ছত্তিশগড়ে, আদিবাসী উপজাতিদের ওপর নানাভাবে অত্যাচার চলেছে সেন্ট্রাল ইন্ডিয়ায়, সেটা সাধারণ মিডিয়ায় আসছে না। এই ক্ষেত্রে নরেন্দ্র মোদী কি বার্তা দেন এই আসাম সংলগ্ন দুই জেলায়, তার উপর নির্ভর করবে আগামী দিনকে 14টা আসনের ফলাফল কি হয়। তবে এখনো পর্যন্ত এইটুখানি বলে দেওয়া যায়, নরেন্দ্র মোদী কিন্তু 2021 সালে যে গেন করেছিলেন, সেই গেন কিন্তু ধরে রাখতে পারবেন বলে সামগ্রিকভাবে মনে হচ্ছে না। তবে নির্বাচন সম্ভাবনার খেলা, এখন অনেক দিন বাকি আছে, কি দাঁড়াবে এখনই বলা সম্ভব নয়। কিন্তু প্রাথমিকভাবে আমাদের নজর থাকবে এই গ্রেনিং গ্রাউন্ড যেটা হয়েছিল বিজেপির পক্ষে, সেটা ধরে রাখতে পারে কিনা। এই বলে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।